ভাবুন একবার, আজকে আপনি যে আদালতে গিয়ে ন্যায় বিচার চান, যে গণতান্ত্রিক ব্যবস্থায় ভোট দেন, যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, যে হাসপাতালে চিকিৎসা নেন, এই সব কিছুর শিকড় কোথায়? আজকের আধুনিক পৃথিবীর ভিত্তি কোথা থেকে এসেছে? উত্তরটা লুকিয়ে আছে হাজার হাজার বছর আগে ভূমধ্য সাগরের তীরে এক ছোট্ট উপদ্বীপের মাটিতে। প্রাচীন গ্রিস, একটা এমন সভ্যতা যেটা শুধু একটি জাতির ইতিহাস নয়, এটা গোটা মানব সভ্যতার মোড় ঘুরিয়ে দেওয়ার গল্প। এটা এমন একটি যাত্রার কথা যেখানে মানুষ প্রথমবারের মতো প্রশ্ন করতে শিখেছিল, কেন? এবং সেই কেনর উত্তর খুঁজতে গিয়েই জন্ম নিয়েছিল দর্শন, বিজ্ঞান, রাজনীতি, গণতন্ত্র এবং শিল্পকলার এক অনন্য জগৎ। আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে, যখন পৃথিবীর বেশিরভাগ মানুষ শুধু বেঁচে থাকার লড়াই করছিল, তখন ভূমধ্য সাগরের পূর্ব তীরে একটি বিশেষ জনগোষ্ঠী কিছু অসাধারণ প্রশ্ন জিজ্ঞেস করতে শুরু করেছিল। প্রশ্ন করছিল মহাবিশ্বের প্রকৃতি নিয়ে, মানুষের অধিকার নিয়ে, শাসন ব্যবস্থা নিয়ে, নৈতিকতা নিয়ে। এই প্রশ্নগুলো সাধারণ ছিল না, এই প্রশ্নগুলো ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল। পশ্চিমী সভ্যতার ইতিহাসবিদরা প্রাচীন গ্রিসকে বলেন দ্য ক্রেডল অফ ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পশ্চিমা সভ্যতার দোলনা। কিন্তু সত্যি বলতে গ্রিসের প্রভাব কেবল পশ্চিমে সীমাবদ্ধ নয়। আলেকজান্ডার দ্য গ্রেটের অভিযানের মাধ্যমে গ্রিক সংস্কৃতি, জ্ঞান এবং চিন্তাধারা ছড়িয়ে পড়েছিল মিশর থেকে ভারতবর্ষ পর্যন্ত। গ্রিক দার্শনিকদের লেখা আরবি ভাষায় অনুবাদ হয়েছিল, সেখান থেকে মধ্যযুগের ইসলামী বিদ্বানরা তা সমৃদ্ধ করেছিলেন এবং পরে সেই জ্ঞান আবার ইউরোপে ফিরে এসেছিল রেনেসাঁর আভারে। অর্থাৎ গ্রিস শুধু একটা ভূগোলের নাম নয়, গ্রিস একটা ধারণার নাম, একটা মানসিকতার নাম। কিন্তু এই সভ্যতা কি একদিনে গড়ে উঠেছিল? না, হাজার বছরের উত্থান পতন, যুদ্ধ, বিপ্লব, অন্ধকার এবং আলোর মধ্যে দিয়ে গড়ে উঠেছিল এই অসাধারণ সভ্যতা। তাহলে আজ আমরা সেই পুরো যাত্রাটাই একসাথে করব, শুরু থেকে শেষ পর্যন্ত। মিথোলজি থেকে ইতিহাস, অন্ধকার যুগ থেকে স্বর্ণযুগ, গণতন্ত্রের জন্ম থেকে বিশ্বজয় এবং সবশেষে সেই সভ্যতার পতন, যেটা আজও আমাদের জীবনে বেঁচে আছে। প্রস্তুত তো? তাহলে চলুন সময়ের গভীরে ডুব দেওয়া যাক। সভ্যতার শুরুর কথা বলতে গেলে আমাদের প্রথমেই বুঝতে হবে একটা জিনিস: প্রতিটি সভ্যতাই শুরু হয় গল্প দিয়ে। মানুষ যখন লিখতে পারত না, হিসাব রাখতে পারত না, তখনও তারা গল্প বলতো। আর প্রাচীন গ্রিকরা যে গল্পগুলো বলতো, সেগুলো ছিল পৃথিবীর সবচেয়ে অসাধারণ গল্পের মধ্যে একটি, গ্রিক মিথোলজি। এই দুটো শব্দ শুনলেই আমাদের মনে ভেসে ওঠে দেবতাদের ছবি, বীরদের অ্যাডভেঞ্চার, দৈত্যদের সাথে লড়াই। কিন্তু গ্রিক মিথোলজি শুধু কিছু কাল্পনিক গল্পের সংকলন নয়, এটা ছিল প্রাচীন গ্রিকদের পৃথিবী বোঝার উপায়, তাদের নৈতিক শিক্ষার মাধ্যম এবং তাদের সামাজিক এবং রাজনৈতিক জীবনের ভিত্তি। প্রাচীন গ্রিকরা বিশ্বাস করত যে সব কিছুর ওপরে রাজত্ব করেন দেবতারা, অলিম্পাস পর্বতের চূড়ায় বসে। এই দেবতাদের রাজা ছিলেন জিউস, বজ্রপাতের দেবতা, আকাশের শাসক। তার স্ত্রী হেরা ছিলেন বিবাহ এবং পরিবারের দেবী। পোসাইডন শাসন করতেন সমুদ্র, হেডিস শাসন করতেন মৃত্যুর রাজ্য। অ্যাথিনা ছিলেন জ্ঞান এবং যুদ্ধ কৌশলের দেবী, যার নামে গড়ে উঠেছিল মহানগরী অ্যাথেন্স। অ্যাপোলো ছিলেন সূর্য, সঙ্গীত এবং কবিতার দেবতা। এরিস ছিলেন যুদ্ধের দেবতা, ভয়ঙ্কর, অদম্য। অ্যাফ্রোডাইটি ছিলেন প্রেম এবং সৌন্দর্যের দেবী। মোট ১২ জন প্রধান দেবতা, যাদের বলা হতো দ্য 12 অলিম্পিয়ান্স। এরা শুধু পূজার পাত্র ছিলেন না, এরা ছিলেন গ্রিক সমাজের আয়না। এই দেবতারা মানুষের মতোই প্রেম করতেন, ঈর্ষান্বিত হতেন, রাগ করতেন, প্রতিশোধ নিতেন, এবং এই মানবিক দেবতাদের মাধ্যমেই গ্রিকরা তাদের সামাজিক জটিল মূল্যবোধগুলো প্রকাশ করত। ভাবুন একবার প্রমিথিয়াসের গল্প। তিনি ছিলেন এক টাইটান দেবতা, যিনি দেবতাদের কাছ থেকে আগুন চুরি করে মানুষকে দিয়েছিলেন। এর শাস্তি হিসেবে জিউস তাকে পাথরে বেঁধে রেখেছিলেন, যেখানে প্রতিদিন একটি ঈগল এসে তার যকৃৎ খেয়ে নিত এবং রাতের বেলা সেটা আবার গজিয়ে উঠত। এই গল্পটা শুধু একটা শাস্তির গল্প নয়, এটা জ্ঞান এবং প্রতিষ্ঠানের মধ্যে সংঘাত। এটা মানুষের প্রগতির বিরুদ্ধে রক্ষণশীল শক্তির প্রতীক। অথবা ভাবুন ওডিসিয়াসের দীর্ঘ যাত্রার কথা, ট্রয় যুদ্ধ শেষে বাড়ি ফেরার 10 বছরের সংগ্রামের গল্প।
হোমার রচিত ওডিসি এই গল্পকে অমর করেছে, কিন্তু এই গল্পের ভেতরে আছে মানুষের অদম্য সংকল্প, বুদ্ধিমত্তা ও ধৈর্যের মহিমা। এবং অবশ্যই আছে ট্রয়ের যুদ্ধের গল্প, যেটা শুরু হয়েছিল একটি সোনার আপেলের জন্য, যেখানে 3 দেবী হেরা, অ্যাথিনা এবং অ্যাফ্রোডাইটি তর্ক করছিলেন কে সবচেয়ে সুন্দরী। রাজপুত্র প্যারিসকে বিচারক মানা হলো। অ্যাফ্রোডাইটি তাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী হেলেনের ভালোবাসার প্রতিশ্রুতি দিলেন। প্যারিস রায় দিলেন অ্যাফ্রোডাইটির পক্ষে, এবং সেই থেকেই শুরু হলো এক দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধ, যা হোমার তার ইলিয়াডে অমর করে রেখেছেন। কিন্তু এই মিথোলজি শুধু বিনোদনের জন্য ছিল না। গ্রিক মিথোলজি ছিল তাদের রাজনৈতিক ব্যবস্থার অংশ। প্রতিটি সিটি স্টেটের একজন বা একাধিক পৃষ্ঠপোষক দেবতা ছিলেন। এথেন্সের ছিলেন অ্যাথিনা, স্পার্টার ছিলেন আপোলো এবং এরিস, কোরিন্থের ছিলেন অ্যাফ্রোডাইটি। এই দেবতাদের মন্দির তৈরি করা হতো শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে। দেবতার নামে যুদ্ধ ঘোষণা করা হতো। দেবতার অনুমোদন ছাড়া কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতো না। ডেলফির অরাকেল ছিল গ্রিক জগতের সবচেয়ে শক্তিশালী ধর্মীয় প্রতিষ্ঠান। বলা হতো যে অপোলো নিজে সেখানে কথা বলেন। রাজারা, জেনারেলরা, সাধারণ মানুষ সবাই ডেলফিতে যেতেন ভবিষ্যৎ জানতে। এই অরাকেলের একটি বক্তব্যই হয়তো পাল্টে দিতে পারত একটি যুদ্ধের ফলাফল। অলিম্পিক গেমস, যা আজও পৃথিবী জুড়ে উদযাপিত হয়, সেটাও শুরু হয়েছিল জিউসের সম্মানে। প্রতি 4 বছরে একবার সমস্ত গ্রিক সিটি স্টেটগুলো তাদের লড়াই বন্ধ রেখে অলিম্পিয়াতে একত্রিত হতো। খেলাধুলায় প্রতিযোগিতা হতো, দৌড়, কুস্তি, বর্ষা নিক্ষেপ, রথ দৌড়। বিজয়ীরা শুধু পুরস্কার পেতেন না, তারা পেতেন দেবতাদের আশীর্বাদ এবং সমগ্র গ্রিসের শ্রদ্ধা। তাহলে বুঝতে পারছেন, গ্রিক মিথোলজি ছিল তাদের পুরো জীবন ব্যবস্থার কেন্দ্রে। এই বিশ্বাস ব্যবস্থার উপর দাঁড়িয়েই তৈরি হয়েছিল গ্রিক সমাজ, সংস্কৃতি ও রাজনীতি। এবং এই ভিত্তির ওপরেই একদিন উঠে দাঁড়াবে মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সভ্যতা। কিন্তু দেবতাদের গল্পের আগেও ছিল মানুষের গল্প, এবং সেই মানুষেরা ছিলেন আরও প্রাচীন, আরও রহস্যময়। আজ থেকে প্রায় 4000 বছর আগে এজিয়ান সাগরের তীরে 2টি সভ্যতা গড়ে উঠেছিল, যেগুলো পরবর্তী গ্রিক সভ্যতার ভিত্তি তৈরি করেছিল। এদের মধ্যে প্রথমটি ছিল মিনোয়ান সিভিলাইজেশন, ক্রিট দ্বীপে, এবং দ্বিতীয়টি ছিল মাইসিনিয়ান সিভিলাইজেশন, গ্রিসের মূল ভূখণ্ডে। মিনোয়ান সভ্যতার নামকরণ হয়েছে পৌরাণিক রাজা মিনোসের নামে। এই সভ্যতার কথা আধুনিক মানুষ জেনেছে মাত্র 100 বছর আগে, যখন ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক আর্থার এভান্স 1900 সালে ক্রিটে খনন শুরু করেন। তিনি আবিষ্কার করেন নসস নামক এক বিশাল প্রাসাদের ধ্বংসাবশেষ। এই প্রাসাদ এতটাই বিশাল এবং জটিল ছিল যে এভান্স মনে করলেন এটিই হয়তো সেই কিংবদন্তি ল্যাবিরেন্থ, যেখানে মিনোটর নামক অর্ধমানব অর্ধষাঁড় প্রাণীকে বন্দী রাখা হতো। মিনোয়ান সভ্যতা ছিল অসাধারণ। এদের প্রাসাদে ছিল বহুতল ভবন, দেওয়ালে ছিল রঙিন ফ্রেস্কো চিত্র, সমুদ্র, ডলফিন, নারীদের ছবি, ছিল জটিল পয়স নিষ্কাশন ব্যবস্থা, সংগঠিত বাণিজ্য নেটওয়ার্ক। মিনোয়ানস বাণিজ্য করত মিশর, সিরিয়া, এমনকি সম্ভবত দূরের ব্রিটেন পর্যন্ত। তাদের নিজস্ব লিখন পদ্ধতি ছিল লিনিয়ার এ নামে পরিচিত, যা আজও সম্পূর্ণরূপে পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। আকর্ষণীয় বিষয় হল, মিনোয়ান সমাজে মনে হয় নারীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। তাদের শিল্পকলায় নারীদের প্রাধান্য দেখা যায়। তারা ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, বুল লিফটিং অর্থাৎ ষাঁড়ের উপর দিয়ে লাফ দিচ্ছেন। এটা ছিল একটি আশ্চর্যজনকভাবে উন্নত এবং পরিষ্কৃত সংস্কৃতি। কিন্তু এই সভ্যতার পতন হলো কিভাবে? আজও তা সম্পূর্ণ পরিষ্কার নয়। বিজ্ঞানীরা মনে করেন আনুমানিক 1600 খ্রিস্টপূর্বাব্দে থেরা দ্বীপে এক বিশাল আগ্নেয়গিরির বিস্ফোরণ হয়েছিল, যা ছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় আগ্নেয়গিরি বিস্ফোরণগুলোর একটি। এই বিস্ফোরণ সুনামি তৈরি করেছিল, ছাই দিয়ে ঢেকে দিয়েছিল কৃষিজমি। কিন্তু শুধু এটাই হয়তো কারণ ছিল না। ধীরে ধীরে এই সভ্যতা দুর্বল হয়ে পড়ে এবং এক নতুন শক্তির সামনে মাথা নত করে। সেই নতুন শক্তি ছিল মাইসিনিয়ান সভ্যতা। মাইসিনিয়ানসরা ছিলেন মূল ভূখণ্ডের গ্রিকরা, যোদ্ধা, শক্তিশালী এবং উচ্চাভিলাষী। তাদের প্রধান নগর ছিল মাইসিনি, যার বিশাল পাথরের দুর্গ এখনও দাঁড়িয়ে আছে। প্রবেশদ্বারে আছে বিখ্যাত লায়ন গেট, যেখানে 2টি সিংহ প্রতিষ্ঠিত। এই গেটটি দেখলেই বোঝা যায় মাইসিনিয়ান পাওয়ারের প্রতীক কতটা শক্তিশালী ছিল।
মাইসিনিয়ান্স মিনোয়ান সভ্যতার অনেক কিছু গ্রহণ করেছিল, তাদের শিল্পকলা, তাদের লিখন পদ্ধতি, যাকে তারা পরিবর্তন করে লিনিয়ার বি বানিয়েছিল, যা পরে পাথোদ্ধার করা হয়েছে এবং এটি প্রাচীন গ্রিক ভাষার প্রাচীনতম নমুনা। তারা ছিলেন দক্ষ যোদ্ধা ও ব্যবসায়ী। হোমারের মহাকাব্যে যে রাজারা আছেন, অ্যাগামেমনন, আকিলিস, ওডিসিয়াস, এরা সবাই সম্ভবত মাইসিনিয়ান যুগের চরিত্র। ট্রয়ের যুদ্ধ যদি সত্যিই ঘটে থাকে তা হয়েছিল আনুমানিক 1200 খ্রিস্টপূর্বাব্দে। কিন্তু ট্রয় জয় করার পরেও মাইসিনিয়ান সভ্যতার পতন রোধ করা যায়নি। আনুমানিক 1200 থেকে 1150 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে হঠাৎ করেই এই পুরো সভ্যতা ভেঙে পড়ল। প্রাসাদগুলো পুড়ে গেল, বাণিজ্য থেমে গেল, লিখন পদ্ধতি হারিয়ে গেল, জনসংখ্যা কমে গেল। কে বা কি এই ধ্বংসের কারণ? সম্ভবত সি পিপলস নামক এক রহস্যময় জনগোষ্ঠীর আক্রমণ, সম্ভবত জলবায়ু পরিবর্তন, বা সম্ভবত অভ্যন্তরীণ বিদ্রোহ, বা এই সব কিছুর সমন্বয়। এবং এই পতনের পরেই শুরু হলো গ্রিক ইতিহাসের সবচেয়ে রহস্যময় অধ্যায়। যখন একটি সভ্যতা ভেঙে পড়ে তখন কি হয়? মাইসিনিয়ান সভ্যতার পতনের পর গ্রিসে শুরু হলো এক দীর্ঘ অন্ধকার যুগ, যেখানে ইতিহাসবিদরা বলেন গ্রিক ডার্ক এজেস। আনুমানিক 1100 থেকে 800 খ্রিস্টপূর্বাব্দ, প্রায় 300 বছর। এই অন্ধকার শব্দটা একটু ব্যাখ্যা করা দরকার। এটা অন্ধকার কারণ এই সময়ের তথ্য প্রায় নেই বললেই চলে। মাইসিনিয়ান যুগে যে সমৃদ্ধ লিখন পদ্ধতি ছিল সেটা হারিয়ে গেছে। প্রাসাদ নেই, বড় শহর নেই, আন্তর্জাতিক বাণিজ্য নেই। জনসংখ্যা অনুমান করা হয় এই সময়ে প্রায় 50 থেকে 75% কমে গিয়েছিল। যারা বেঁচে ছিলেন তারা ছোট ছোট গ্রামে ছড়িয়ে পড়েছিলেন, কৃষিকাজ করতেন, পশুপালন করতেন। জীবন ছিল সরল কিন্তু কঠিন। বাণিজ্য এবং যোগাযোগ অত্যন্ত সীমিত হয়ে গিয়েছিল। কিন্তু এই অন্ধকার যুগকে শুধু পতন ও ক্ষয়ের সময় হিসেবে দেখলে ভুল হবে। এই সময়েই কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছিল, নীরবে। মানুষ এই কঠিন পরিবেশে টিকে থাকতে শিখছিল। ছোট ছোট সম্প্রদায়গুলো একে অপরের ওপর নির্ভরশীল হচ্ছিল। নতুন সামাজিক কাঠামো তৈরি হচ্ছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানুষের মুখে মুখে বেঁচে থাকছিল প্রাচীন কিংবদন্তি, গল্প, মিথ। হোমার যে মহাকাব্যগুলো লিখেছেন বলে মনে করা হয়, ইলিয়েড এবং ওডিসি, সেগুলো এই ডার্ক এজের শেষের দিকে বা একটু পরে রচিত হয়েছে। কিন্তু এই গল্পগুলো টিকেছিল মানুষের মুখে, প্রজন্মের পর প্রজন্মে, গায়কদের কণ্ঠে। এই ডার্ক এজেই আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হল আয়রন প্রযুক্তির ব্যাপক প্রসার। আগে ব্রঞ্জ এজে ব্রঞ্জ দিয়ে অস্ত্র ও সরঞ্জাম তৈরি হতো, যেটা ছিল দামি এবং দুর্লভ কাঁচামালের উপর নির্ভরশীল, কিন্তু লোহা ছিল অনেক বেশি সহজলভ্য। আয়রন সরঞ্জাম মানে আরও ভালো কৃষি, আরও টেকসই অস্ত্র। এই অন্ধকার যুগের শেষের দিকে আনুমানিক 900 থেকে 800 খ্রিস্টপূর্বাব্দ থেকে ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করল। জনসংখ্যা আবার বাড়তে শুরু করল, বাণিজ্য আবার শুরু হলো, এবং সবচেয়ে বড় বিষয়, ফিনিশীয় বর্ণমালা থেকে অনুপ্রাণিত হয়ে গ্রিকরা তৈরি করল তাদের নিজস্ব বর্ণমালা। এই বর্ণমালাই পরে ল্যাটিন এবং অন্যান্য ইউরোপীয় ভাষার ভিত্তি হবে। অন্ধকার ছিল, কিন্তু সেই অন্ধকারের ভেতরেই প্রস্তুত হচ্ছিল আলোর উৎস। ধীরে ধীরে জেগে উঠছিল গ্রিসের নতুন অধ্যায়। অন্ধকার কেটে যাওয়ার পর গ্রিসে যা গড়ে উঠল তা ছিল সম্পূর্ণ ভিন্ন এক রাজনৈতিক ব্যবস্থা। পৃথিবীর অন্যান্য প্রাচীন সভ্যতায় ছিল কেন্দ্রীভূত সাম্রাজ্য। মিশরে ছিলেন ফারাও, পারস্যে ছিলেন মহান রাজা, মেসোপটেমিয়ায় ছিলেন সম্রাট। কিন্তু গ্রিসে গড়ে উঠল একটি সম্পূর্ণ আলাদা ব্যবস্থা, সিটি স্টেট বা পলিস। গ্রিসের ভৌগোলিক বৈশিষ্ট্যই এর একটা কারণ। গ্রিস হলো পাহাড়, উপত্যকা আর দ্বীপের দেশ। পাহাড়গুলো যোগাযোগ কঠিন করে দিয়েছিল, তাই প্রতিটি উপত্যকায়, প্রতিটি উপকূলীয় সমতলে গড়ে উঠল আলাদা আলাদা শহর, আলাদা আলাদা রাজনৈতিক সত্তা। এই প্রতিটি শহর ছিল স্বাধীন, স্বায়ত্তশাসিত, নিজস্ব আইন, নিজস্ব সরকার, নিজস্ব সেনাবাহিনী সহ। আনুমানিক 1000-এরও বেশি সিটি স্টেট ছিল প্রাচীন গ্রিক বিশ্বে, কিন্তু তাদের মধ্যে দুটি ছিল সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে প্রভাবশালী এবং একে অপরের সম্পূর্ণ বিপরীত: অ্যাথেন্স এবং স্পার্টা। অ্যাথেন্স ছিল অ্যাটিকা উপদ্বীপে, সমুদ্রের কাছে। স্পার্টা ছিল পেলোপনেসের দক্ষিণে, স্থলবেষ্টিত। এবং এই দুই শহরের মধ্যে পার্থক্য ছিল আকাশ পাতাল। অ্যাথেন্স ছিল বাণিজ্যের শহর, শিল্পের শহর, চিন্তার শহর। অ্যাথিনিয়ানসরা বিশ্বাস করত ব্যক্তি স্বাধীনতায়, জ্ঞান চর্চায়, বিতর্কে।
অ্যাথেন্সের বাজারে, যাকে বলা হতো আগোরা, সেখানে দার্শনিকরা আলোচনা করতেন, ব্যবসায়ীরা পণ্য বিক্রি করতেন, রাজনীতিবিদরা তর্ক করতেন। অ্যাথেন্স তৈরি করেছিল থিয়েটার, নাটক, দর্শন। অ্যাথেন্সে জন্ম নিয়েছিল গণতন্ত্র। অন্যদিকে স্পার্টা। এই শহরকে বুঝতে হলে কল্পনা করতে হবে পৃথিবীর সবচেয়ে কঠোর মাসরিক প্রশিক্ষণ কেন্দ্র। স্পার্টানের পুরো রাষ্ট্রব্যবস্থায় ছিল যুদ্ধের জন্য নিবেদিত। এখানে একটি শিশু জন্মের পরেই রাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে যেত। স্পার্টান শিশুরা 7 বছর বয়সে বাড়ি ছেড়ে যেত। শুরু হতো আগোগে নামক কঠোর প্রশিক্ষণ। শীতের রাতে খোলা আকাশের নিচে ঘুমাতে হতো, সামান্য খাবারে দিন কাটাতে হতো, সহ্য করতে হতো শারীরিক কষ্ট। এর উদ্দেশ্য একটাই, তৈরি করা পৃথিবীর সেরা যোদ্ধা। স্পার্টান সমাজের আরেকটি অসাধারণ বৈশিষ্ট্য ছিল নারীদের অবস্থান। প্রাচীন বিশ্বের বেশিরভাগ জায়গায় নারীরা ঘরবন্দি থাকতেন, কিন্তু স্পার্টাতে নারীরা সমাজের একটি সক্রিয় অংশ ছিলেন। তারা শারীরিক প্রশিক্ষণ নিতেন, শিক্ষা পেতেন, সম্পত্তির অধিকার ছিল তাদের। কারণ স্পার্টান দর্শন বলতো, শক্তিশালী মাই শক্তিশালী সৈনিকের জন্ম দেন। স্পার্টান মায়েরা বিখ্যাত ছিলেন তাদের কঠোর মনোভাবের জন্য। একটি বিখ্যাত উক্তি আছে, একজন স্পার্টান মা তার ছেলেকে যুদ্ধে পাঠানোর সময় ঢাল দিয়ে বললেন, ইদার উইথ দিস অর অন দিস, হয় এই ঢাল নিয়ে ফিরে এসো বিজয়ী হয়ে, নয়তো তোমার মৃতদেহ এর ওপরে বহন করে আনা হবে। এই দুই শহর, অ্যাথেন্স এবং স্পার্টা, ছিল একে অপরের পরিপূরক এবং একে অপরের প্রতিদ্বন্দ্বী। অ্যাথেন্স তৈরি করেছিল চিন্তা, স্পার্টা তৈরি করেছিল শক্তি। অ্যাথেন্স দিয়েছিল গণতন্ত্র, স্পার্টা দিয়েছিল মাসরিক শ্রেষ্ঠত্ব। এই দুই শক্তির মধ্যে উত্তেজনা সব সময় ছিল, কিন্তু একটি সময় এলো যখন এই দুই প্রতিদ্বন্দ্বীকে একসাথে হতে হলো, কারণ বাইরে থেকে এলো এক ভয়ঙ্কর হুমকি। কিন্তু তার আগে অ্যাথেন্সের ভেতরে একটি বিপ্লব ঘটে গিয়েছিল। এমন একটি বিপ্লব যা মানব ইতিহাসের গতিপথ চিরতরে পাল্টে দিয়েছে। গণতন্ত্রের জন্ম। আজ থেকে প্রায় 2500 বছর আগে অ্যাথেন্সে যা ঘটেছিল তা ছিল অভূতপূর্ব। সারা পৃথিবীতে তখন রাজতন্ত্র, অভিজাততন্ত্র বা স্বৈরাচার, এর বাইরে মানুষ কোনো ব্যবস্থা কল্পনাও করতে পারত না। কিন্তু অ্যাথেন্সে কিছু মানুষ ভাবল, কি হয় যদি সাধারণ মানুষও শাসনকার্যে অংশ নেয়? এই ধারণার বীজ অঙ্কুরিত হয়েছিল আনুমানিক 594 খ্রিস্টপূর্বাব্দে, যখন সোলন নামের এক প্রজ্ঞাবান আইন প্রণেতা অ্যাথেন্সে সংস্কার আনলেন। অ্যাথেন্স তখন গভীর সংকটে। ঋণগ্রস্ত কৃষকরা কৃতদাসে পরিণত হচ্ছেন, অভিজাতরা সব কিছু নিয়ন্ত্রণ করছে। সোলন এই অবস্থা পরিবর্তন করলেন, ঋণ দাসত্ব বিলোপ করলেন, আইনকে লিখিত আকার দিলেন, সাধারণ মানুষের জন্য আইনি অধিকার নিশ্চিত করলেন। কিন্তু প্রকৃত গণতন্ত্রের রূপকার ছিলেন ক্লিস্থেনিস। 508 থেকে 507 খ্রিস্টপূর্বাব্দে তিনি অ্যাথেন্সে এমন একটি সংস্কার আনলেন যা ছিল যুগান্তকারী। তিনি অ্যাথেনিয়ান নাগরিকদের ভিত্তিকে বদলে দিলেন। আর পরিবার বা গোত্রের ভিত্তিতে নয়, এখন থেকে নাগরিকত্ব হবে ভৌগোলিক ভিত্তিতে। তৈরি করলেন এক্লেসিয়া, সব নাগরিকের অ্যাসেম্বলি। প্রতিটি পুরুষ নাগরিক, হ্যাঁ, সে সময়ে নারী ও দাসরা অন্তর্ভুক্ত ছিলেন না, এটা সত্য, এই অ্যাসেম্বলিতে যোগ দিতে পারতেন, ভোট দিতে পারতেন, আইন পাশ করতে পারতেন। ডেমোক্র্যাটিয়া, এই গ্রিক শব্দ থেকেই এসেছে ডেমোক্রেসি। ডেমোস মানে মানুষ, ক্র্যাটিয়া মানে শাসন, মানুষের শাসন। পরবর্তীতে পেরিক্লিস, যিনি 461 থেকে 429 খ্রিস্টপূর্বাব্দে অ্যাথেন্সকে নেতৃত্ব দিয়েছিলেন, এই গণতন্ত্রকে আরও পরিপূর্ণ করলেন। তিনি সরকারি পদে বেতনের ব্যবস্থা করলেন, যাতে গরিব মানুষও রাজনীতিতে অংশ নিতে পারেন, শুধু ধনীরা নয়। তিনি জুরি সিস্টেম তৈরি করলেন। তার বিখ্যাত ফিউনারেল ওরেশনে তিনি বলেছিলেন, আমরা এমন একটি সংবিধানের অধীনে বাস করি যা আমাদের প্রতিবেশীদের থেকে আলাদা। এর নাম ডেমোক্রেসি, কারণ এতে শাসন ক্ষমতা সংখ্যালঘুর হাতে নয়, বরং পুরো সমাজের হাতে। এই গণতন্ত্র কি নিখুঁত ছিল? না। নারীরা ভোট দিতে পারতেন না, দাসদের কোনো অধিকার ছিল না, বিদেশিরা নাগরিক হতে পারতেন না। অ্যাথেন্সের গণতন্ত্র ছিল সংখ্যাগরিষ্ঠের জন্যে, কিন্তু সেই সংখ্যাগরিষ্ঠ অনেক বড় অংশ ছিল। কিন্তু এটার ধারণাটাই ছিল বিপ্লবী। প্রথমবারের মতো মানুষ ভাবল, ঈশ্বর নয়, রাজা নয়, সাধারণ মানুষই সিদ্ধান্ত নেবে কিভাবে তারা শাসিত হবে। এই ধারণা আজও আমাদের সাথে আছে, আজও আমাদের রাজনৈতিক চিন্তার কেন্দ্রে। কিন্তু এই নতুন গণতান্ত্রিক অ্যাথেন্সের সামনে শীঘ্রই এলো একটি বিশাল পরীক্ষা। পূর্ব দিক থেকে এলো একটি সাম্রাজ্যের ছায়া, পারস্য সাম্রাজ্য।
একেমিনিট পারস্য তখন পৃথিবীর বৃহত্তম সাম্রাজ্য, মিশর থেকে ভারতের সীমানা পর্যন্ত, লক্ষ লক্ষ সৈন্য, অজেয় শক্তি। এবং তাদের চোখ পড়েছে গ্রিসের ওপর। গ্রেকো পার্সিয়ান ওয়ার্স শুরু হল 499 খ্রিস্টপূর্বাব্দে। আয়োনিয়ার গ্রিক উপনিবেশগুলো, যেগুলো তখন পারস্যের অধীনে ছিল, বিদ্রোহ করল। অ্যাথেন্স এবং এরিত্রা এই বিদ্রোহে সাহায্য করল। পারস্যের রাজা ড্যারিয়াস I এটাকে ক্ষমা করলেন না। 490 খ্রিস্টপূর্বাব্দে ড্যারিয়াস পাঠালেন বিশাল নৌবাহিনী সরাসরি অ্যাথেন্সের দিকে। পারস্য বাহিনী নামল ম্যারাথনের সমতলে, অ্যাথেন্স থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। এবং এখানেই ঘটল সেই বিখ্যাত যুদ্ধ, ব্যাটেল অফ ম্যারাথন। অ্যাথেনিয়ান সেনাবাহিনী সংখ্যায় ছিল পারস্যের তুলনায় অনেক কম, কিন্তু তাদের কাছে ছিল কৌশল, মনোবল এবং মাতৃভূমির জন্য লড়াই করার দৃঢ় সংকল্প। অ্যাথেনিয়ান জেনারেল মিন্টিয়াডিস এক অসাধারণ কৌশল নিলেন। কেন্দ্র দুর্বল রেখে দুই পাশে শক্তিশালী বাহিনী দিয়ে পারস্যদের ঘেরাও করলেন। ফলাফল ছিল অবিশ্বাস্য। পারস্য বাহিনী পরাজিত হল। প্রায় 6500 পারসিক মারা গেল, অ্যাথেন্সের মাত্র 192 জন। কিন্তু যুদ্ধের পরেও বিপদ ছিল। পারস্যের নৌবাহিনী সরাসরি অ্যাথেন্সে আক্রমণ করতে পারে। একটি সৈনিক, ফাইডিপিডিস, পুরো 40 কিলোমিটার পথ দৌড়ে অ্যাথেন্সে পৌঁছে সংবাদ দিল, নিকে বিজয়, এবং তারপরেই সে মারা গেল। এই দৌড়ের স্মৃতিতেই মডার্ন ম্যারাথন দৌড় প্রচলিত হয়েছে। পারস্য পিছু হটল, কিন্তু গ্রিকরা জানত এটা শেষ নয়। ড্যারিয়াসের ছেলে শার্কসিস আরও বড় বাহিনী নিয়ে ফিরে আসবেন, এবং 480 খ্রিস্টপূর্বাব্দে সেটাই হল। শার্কসিস নিজে নেতৃত্ব দিয়ে আনলেন এক বিশাল বাহিনী, কথিত আছে প্রায় 10 লক্ষ সৈন্য। যদিও আধুনিক ঐতিহাসিকরা এই সংখ্যা অনেক কম মনে করেন, তবু এটা ছিল অভূতপূর্ব বড় বাহিনী। গ্রিক সিটি স্টেটগুলো এবার এক হল। অ্যাথেন্স ও স্পার্টা সহ অনেকে হেলেনিক লীগ গঠন করল। থার্মোপালির সরু গিরিপথে এলো সেই অবিশ্বাস্য মুহূর্ত। স্পার্টান রাজা লিওনিডাস মাত্র 300 জন স্পার্টান যোদ্ধা নিয়ে এবং কয়েক হাজার মিত্র সেনাসহ সেই সরু পথে দাঁড়িয়ে গেলেন। পেছনে ছিল গ্রিস, সামনে ছিল পারস্যের লক্ষ লক্ষ সৈন্য। 3 দিন ধরে এই ছোট্ট বাহিনী ঠেকিয়ে রাখল বিশাল পারস্য বাহিনীকে। স্পার্টান যোদ্ধাদের প্রশিক্ষণ এবং সেই সরু পথের ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে তারা করলেন অসাধ্য সাধন। কিন্তু বিশ্বাসঘাতকতা এলো। এফিয়াল্টেস নামে এক গ্রিক জার্কসেসকে জানিয়ে দিল পাহাড়ের পেছনে একটি গোপন পথের কথা। পারস্য বাহিনী সেই পথে ঘুরে এসে লিওনাইডাসের বাহিনীকে ঘিরে ফেলল। লিওনাইডাস তার মিত্রবাহিনীকে পালাতে বললেন, নিজে রইলেন 300 স্পার্টান সহ। তারা জানতেন এটা শেষ যুদ্ধ। সেই 300 স্পার্টান শেষ পর্যন্ত লড়াই করে মারা গেলেন। তাদের সমাধির উপর লেখা হল, হে পথিক, গিয়ে স্পার্টাকে বলো, তোমার আদেশ পালন করতে গিয়ে এখানে আমরা চিরশয্যায় শুয়ে আছি। থার্মোপলিতে গ্রিকরা হেরেছিলেন, কিন্তু হারের ভেতরেও তারা জিতেছিলেন অনেক সময়, যা গ্রিক নৌবাহিনীকে প্রস্তুত হতে সাহায্য করেছিল। সালামেসের নৌযুদ্ধে অ্যাথেন্সের কৌশলগত জেনারেল থেমিস্টক্লেস এক অসাধারণ কৌশলে পারস্যের বিশাল নৌবহরকে সরু প্রণালীতে আটকে ধ্বংস করলেন। পরের বছর 439 খ্রিস্টপূর্বাব্দে প্লাটিয়ার যুদ্ধে গ্রিকরা চূড়ান্তভাবে পারস্যকে পরাজিত করল। জার্কসেস ফিরে গেলেন, গ্রিস মুক্ত হল। এই যুদ্ধগুলো শুধু সামরিক বিজয় নয়, এটা ছিল দুটো দর্শনের সংঘাতে স্বাধীনতার জয়। একদিকে ছিল সাম্রাজ্যবাদী নিয়ন্ত্রণ, অন্যদিকে ছিল স্বাধীন নগর রাষ্ট্রের স্বাতন্ত্র্য। এবং এই বিজয়ের পরেই শুরু হল গ্রিসের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়। পারস্যকে হারানোর পর অ্যাথেন্সে এক অভূতপূর্ব আত্মবিশ্বাস এলো। আমরা পারি, আমরা সেরা। এবং এই আত্মবিশ্বাসী অ্যাথেন্সকে নিয়ে গেল এক অবিশ্বাস্য উচ্চতায়। 5ম শতকের দ্বিতীয়ার্ধ, 460 থেকে 400 খ্রিস্টপূর্বাব্দ। ইতিহাস এই সময়কে চেনে অ্যাথেন্সের গোল্ডেন এজ হিসেবে। এই সময়ে অ্যাথেন্স যা তৈরি করেছিল তা আজও আমাদের বিস্মিত করে। শুরু করি স্থাপত্য দিয়ে। পার্থেনন, অ্যাক্রোপলিসের পাহাড়ের চূড়ায় অ্যাথেনা দেবীর মন্দির, পেরিক্লেসের নির্দেশে তৈরি, 447 থেকে 432 খ্রিস্টপূর্বাব্দ। এই মন্দিরের স্থাপত্য এতটাই নিখুঁত যে আধুনিক স্থপতিরাও বিস্মিত হন। এখানে কোনো সরল রেখা নেই, সব কিছু সামান্য বাঁকানো।
কারণ পুরোপুরি সরল রেখা দূর থেকে বাঁকা দেখায়। এই অপটিক্যাল সংশোধনের ব্যাপারটা গ্রিক স্থপতিরা 2500 বছর আগে জানতেন। এবার দর্শনের কথা বলি। সক্রেটিস কোনো বই লেখেননি, কোনো রাজদরবারে ছিলেন না, কিন্তু অ্যাথেন্সের বাজারে, রাস্তায় মানুষের সাথে কথা বলতেন, প্রশ্ন করতেন। তার বিখ্যাত পদ্ধতি, যাকে আজও বলা হয় সক্রেটিক মেথড, হল প্রশ্নের মাধ্যমে সত্য উন্মোচন করা। তিনি বিশ্বাস করতেন, দ্য আনএক্সামিনড লাইফ ইজ নট ওয়ার্থ লিভিং। পরীক্ষা না করা জীবন বেঁচে থাকার যোগ্য নয়। সক্রেটিস এতটাই জনপ্রিয় ছিলেন যে এথিনিয়ান সরকার তাকে ভয় পেয়েছিল। 399 খ্রিস্টপূর্বাব্দে তার বিরুদ্ধে অভিযোগ আনা হল, তরুণ প্রজন্মকে বিপথে নেওয়ার এবং নতুন দেবতা প্রবর্তনের অভিযোগ। বিচারে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হল। তিনি পালাতে পারতেন, বন্ধুরা চেয়েছিলেন, কিন্তু সক্রেটিস বললেন, একজন দার্শনিক তার নীতি থেকে পালায় না। তিনি হেমলক বিষ পান করলেন। তার ছাত্র প্লেটো এই ঘটনায় গভীরভাবে আঘাত পেলেন। তিনি তৈরি করলেন তার বিখ্যাত দার্শনিক লেখাগুলো, দ্য রিপাবলিক, দ্য সিম্পোজিয়াম এবং আরও অনেক। দ্য রিপাবলিকে তিনি কল্পনা করলেন আদর্শ রাষ্ট্রের কথা, যেখানে শাসন করবেন দার্শনিক রাজারা। প্লেটো প্রতিষ্ঠা করলেন দি একাডেমি, পৃথিবীর প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি। এবং প্লেটোর ছাত্র অ্যারিস্টটল তো রীতিমতো এক বিশ্বশকু মানুষ ছিলেন। জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রাজনীতি, নীতিশাস্ত্র, কবিতা, নাটক, যুক্তিবিদ্যা, এই সব বিষয়ে তিনি লিখেছেন। অ্যারিস্টটল প্রথম মানুষ যিনি পৃথিবীর জীবজন্তুদের বৈজ্ঞানিকভাবে শ্রেণীবিভাগ করার চেষ্টা করেছিলেন। তার যুক্তিবিদ্যার পদ্ধতি সিলোজিজম মধ্যযুগ পর্যন্ত বিজ্ঞানের ভিত্তি ছিল। এই গোল্ডেন এজে আরও ছিলেন ইতিহাসবিদ হেরোডোটাস এবং থুসিডিনিস। হেরোডোটাসকে বলা হয় ইতিহাসের জনক। তিনি প্রথম মানুষ যিনি ঘটনাগুলো শুধু তালিকা করেননি, কারণ কার্যকারিতার সম্পর্ক খোঁজার চেষ্টা করেছেন। থুসিডিনিস লিখেছেন পেলোপোনেজিয়ান ওয়ারের ইতিহাস, এমন নিরপেক্ষতা ও বিশ্লেষণের সাথে যে আধুনিক সামরিক ইতিহাসবিদরাও আজও তা পড়েন। নাটক, সফোক্লিস লিখেছেন ইডিপাস রেক্স, মানুষের নিয়তি ও স্বাধীন ইচ্ছার মধ্যেকার দ্বন্দ্বের অমর কাহিনী। ইউরোপিডিস লিখেছেন মেডিয়া, এক ভয়ঙ্কর মর্মস্পর্শী ট্র্যাজেডি। অ্যারিস্টোফ্যানিস লিখেছেন কমেডি, রাজনীতিকে ব্যঙ্গ করে। অ্যাথেন্সের থিয়েটারে প্রতি বছর নাটক উৎসব হতো, ডায়োনিসিয়া, যেখানে পুরো শহর একসাথে নাটক দেখত। এটা ছিল সামাজিক, ধর্মীয় ও বিনোদনমূলক অনুষ্ঠান একসাথে। হিপোক্রেটিস চিকিৎসা বিজ্ঞানের জনক। তিনি প্রথমবার বললেন, রোগ দেবতার শাস্তি নয়, রোগের প্রাকৃতিক কারণ আছে। আজও ডাক্তাররা হিপোক্রেটিক ওথ নেন, সেই হিপোক্রেটিসের নামে। পাইথাগোরাস গণিতবিদ। আমরা সবাই স্কুলে পড়েছি পিথাগোরাসের উপপাদ্য। তিনি আরও বলেছিলেন, মহাবিশ্বের মূলে আছে সংখ্যা। এই সব মিলিয়ে অ্যাথেন্সের গোল্ডেন এজ ছিল মানব ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল সময়গুলোর একটি। একটি ছোট্ট শহরে মাত্র কয়েক দশকে যে পরিমাণ জ্ঞান উৎপাদিত হয়েছিল, তার প্রভাব আজও আমাদের জীবনে প্রতিদিন অনুভূত হয়। কিন্তু ইতিহাস কখনো স্থির থাকে না। যে অ্যাথেন্স সভ্যতার শীর্ষে উঠেছিল, সেই টেনে নামল নিজেকে নিজের হাতে। পেলোপনেজিয়ান ওয়ার 431 থেকে 404 খ্রিস্টপূর্বাব্দ, 27 বছরের দীর্ঘ, ক্লান্তিকর, ধ্বংসাত্মক যুদ্ধ। পারস্যকে হারানোর পর অ্যাথেন্স ধীরে ধীরে আরও শক্তিশালী হয়ে উঠছিল। ডেলিয়ান লীগ, পারস্যের বিরুদ্ধে গঠিত গ্রিক জোট, আসলে অ্যাথেন্সের নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। অন্য সিটি স্টেটগুলো অ্যাথেন্সকে বার্ষিক কর দিত। সেই অর্থ অ্যাথেন্স নিজের সমৃদ্ধির জন্য ব্যবহার করত। পার্থেনন তৈরি হয়েছিল এই অর্থেই। স্পার্টা এবং তার মিত্ররা দেখতে পাচ্ছিল অ্যাথেন্স ক্রমশ এক সাম্রাজ্যবাদী শক্তিতে পরিণত হচ্ছে। ভয়, ঈর্ষা এবং প্রতিযোগিতা, এই সব মিলিয়ে যুদ্ধ অনিবার্য হয়ে উঠল। থুসিডিনিস তার ইতিহাসে যুদ্ধের শুরুর কারণ চিহ্নিত করেছেন, স্পার্টার ভয়, এই ভয় যে অ্যাথেন্স আরও শক্তিশালী হয়ে যাচ্ছে। যুদ্ধের শুরুতে পেরিক্লিজের কৌশল ছিল সংরক্ষণমূলক। সমুদ্রে অ্যাথেনিয়ান শ্রেষ্ঠত্ব ধরে রাখো, স্পার্টাকে সরাসরি স্থলযুদ্ধে মোকাবিলা করো না। কিন্তু তারপরেই এলো এক অপ্রত্যাশিত বিপর্যয়, মহামারী। 430 খ্রিস্টপূর্বাব্দে অ্যাথেন্সে এক ভয়ঙ্কর প্লেগ ছড়িয়ে পড়ল। স্পার্টার সেনারা অ্যাটেকার চারপাশে ঘোরাঘুরি করছিল বলে অ্যাথেন্সের সব মানুষ শহরের মধ্যে আটকা পড়েছিল। ঘিঞ্জি পরিবেশে মহামারী দ্রুত ছড়িয়ে পড়ল। অনুমান করা হয় অ্যাথেন্সের প্রায় 1/4 মানুষ মারা গিয়েছিল।
পেরিক্লিস নিজেও মারা গেলেন 429 খ্রিস্টপূর্বাব্দে। পেরিক্লিসের মৃত্যুর পর অ্যাথেন্সের নেতৃত্ব এলো অদক্ষ উচ্চাভিশালী রাজনীতিবিদদের হাতে। সবচেয়ে বড় ভুল হল 415 খ্রিস্টপূর্বাব্দে সিসিলি অভিযান। অ্যাথেন্স পাঠালো এক বিশাল নৌবহর সিরাকিউজ, সিসিলির শক্তিশালী শহর দখল করতে। এটা ছিল সম্পূর্ণ অপরিকল্পিত এবং অপ্রস্তুত অভিযান। ফলাফল ছিল বিপর্যয়কর। পুরো অভিযান ধ্বংস হয়ে গেল। হাজার হাজার অ্যাথেনিয়ান সৈনিক মারা গেল বা বন্দী হল। অ্যাথেন্স আর কখনো সেই ধাক্কা থেকে পুরোপুরি সামলে উঠতে পারল না। 404 খ্রিস্টপূর্বাব্দে অ্যাথেন্স পারস্য সাহায্যপুষ্ট স্পার্টার কাছে আত্মসমর্পণ করল। দীর্ঘ প্রাচীর ভেঙে দেওয়া হল, নৌবহর বাজেয়াপ্ত হল, গণতন্ত্রের স্থানে এলো দ্য 30 টাইরেন্টস, স্পার্টা সমর্থিত স্বৈরাচার সরকার। অ্যাথেন্স হেরে গেল, কিন্তু স্পার্টাও শেষ পর্যন্ত জেতেনি। এই দীর্ঘ যুদ্ধ সমগ্র গ্রিসকে দুর্বল করে দিয়েছিল। শহরগুলো ধ্বংস, জনসংখ্যা হ্রাস, অর্থনীতি বিপর্যস্ত। গ্রিস এখন সহজ শিকার, এবং সেই সুযোগ নিতে এলো উত্তর থেকে এক নতুন শক্তি। গ্রিসের উত্তরে ছিল ম্যাসেডোনিয়া, একটা রাজ্য যাকে মূল গ্রিকরা অর্ধবর্বর বলে মনে করত। কিন্তু এই ম্যাসেডোনিয়া থেকেই এলো এমন এক রাজা যিনি শুধু গ্রিসকে নয়, পুরো পরিচিত পৃথিবীকে বদলে দেবেন। ফিলিপ সেকেন্ড অফ ম্যাসেডন। 359 খ্রিস্টপূর্বাব্দে মাত্র 23 বছর বয়সে ফিলিপ সিংহাসনে বসেন। তখন ম্যাসেডনিয়া ছিল দুর্বল, চারদিক থেকে আক্রান্ত। কিন্তু ফিলিপ ছিলেন অসাধারণ প্রতিভাবান, সামরিক, কূটনৈতিক এবং রাজনৈতিক দিক থেকে। তিনি তার সেনাবাহিনীকে সম্পূর্ণ নতুনভাবে সংগঠিত করলেন। তৈরি করলেন ম্যাসিডোনিয়ান ফ্যালাংস, একটি বিশেষ সামরিক গঠন যেখানে সৈন্যরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দীর্ঘ বর্ষা স্যারিসা নিয়ে লড়াই করত। এই ফ্যালাংস ছিল প্রায় অভেদ্য। ফিলিপ আরও বুদ্ধিমান কূটনীতিবিদ ছিলেন। বিয়ের মাধ্যমে মিত্রতা স্থাপন করলেন, সোনার মাধ্যমে শত্রু কিনলেন। কখনো বললেন, যে শহর ঘুষে কেনা যায় তার জন্য সৈন্য পাঠানোর দরকার নেই। অ্যাথেন্সের বিখ্যাত বক্তা ডেমোস্থেনিস ফিলিপকে সাবধান করে দিচ্ছিলেন বারবার। তার বিখ্যাত বক্তৃতাগুলো ফিলিপিক্স, যেখানে তিনি অ্যাথেন্সকে সতর্ক করলেন ফিলিপের ক্রমবর্ধমান ক্ষমতার বিরুদ্ধে। কিন্তু অ্যাথেন্স এবং থিবস একসাথে ফিলিপের বিরুদ্ধে মাঠে নামলেও 338 খ্রিস্টপূর্বাব্দে চায়রোনিয়ার যুদ্ধে পরাজিত হল। গ্রিসের স্বাধীনতা শেষ হল। ফিলিপ সব গ্রিক সিটি স্টেটগুলো নিয়ে গঠন করলেন লিগ অফ কোরেন্থ, একটি সংঘবদ্ধ জোট। তার স্বপ্ন ছিল পারস্যের বিরুদ্ধে যৌথ অভিযান, কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারলেন না। 336 খ্রিস্টপূর্বাব্দে তার মেয়ের বিয়েতে আনন্দ উৎসবের মধ্যে এক ঘাতকের ছুরিতে মারা গেলেন ফিলিপ। কিন্তু ফিলিপের স্বপ্ন বেঁচে রইল তার ছেলের মধ্যে। 20 বছরের এক যুবক সিংহাসনে বসল, নাম আলেকজান্ডার। ইতিহাস তাকে চেনে আলেকজান্ডার দ্য গ্রেট, বা বাংলায় আলেকজান্ডার মহান নামে, এবং মহান বিশেষণটা তার ক্ষেত্রে কম মনে হয়। আলেকজান্ডার ছিলেন ফিলিপের ছেলে এবং অলিম্পিয়াস নামক এক এপিরাসীয় রাজকুমারীর সন্তান। তার শৈশব থেকেই ছিল অসাধারণ। কিশোর বয়সে তার শিক্ষক ছিলেন স্বয়ং অ্যারিস্টটল, পৃথিবীর সেরা দার্শনিক। অ্যারিস্টটল তাকে শিখিয়েছিলেন বিজ্ঞান, দর্শন, চিকিৎসা, শিল্পকলা। একটি বিখ্যাত গল্প আছে, যখন আলেকজান্ডার মাত্র 16 বছরের তরুণ, ফিলিপ একটি বন্য ঘোড়া কেনার চেষ্টা করছিলেন, বিউসেফ্যালাস। কিন্তু ঘোড়াটি এতটাই উচ্ছৃঙ্খল যে কেউ তাকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। আলেকজান্ডার লক্ষ্য করল যে ঘোড়াটি আসলে নিজের ছায়া দেখে ভয় পাচ্ছে। সে ঘোড়াকে সূর্যের দিকে ঘুরিয়ে দিল, ধীরে ধীরে তার পিঠে চড়ল এবং ঘোড়াটি শান্ত হয়ে গেল। ফিলিপ অবাক হয়ে বললেন, ছেলে, ম্যাসিডোনিয়া তোমার জন্য ছোট, তোমাকে দিতে হবে বড় রাজ্য। ফিলিপের মৃত্যুর পর আলেকজান্ডার দ্রুত নিজের অবস্থান সংহত করলেন, বিদ্রোহীদের দমন করলেন এবং তারপর শুরু করলেন তার বাবার অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করতে, পারস্য অভিযান। 334 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার প্রায় 40,000 সৈন্য নিয়ে এশিয়ায় পা রাখলেন। তখন তার বয়স মাত্র 22। গ্র্যানিকাস নদীর তীরে প্রথম যুদ্ধে পারস্যকে হারালেন। এরপর তিনি গর্ডিয়ামে এলেন, যেখানে ছিল গর্ডিয়ান নট, এক জটিল গিঁট যা কেউ খুলতে পারেনি। কথিত ছিল যে কেউ এই গিঁট খুলতে পারলে সে এশিয়া জয় করবে। আলেকজান্ডার তরবারি দিয়ে গিঁটটা কেটে ফেললেন। ইসাসের যুদ্ধে 333 খ্রিস্টপূর্বাব্দে পারস্যের রাজা দারিয়াস তৃতীয়ের বিশাল বাহিনীকে পরাজিত করলেন। দারিয়াস নিজে পালালেন, তার পরিবার ধরা পড়ল।
আলেকজান্ডার দুর্লভ মহানুভবতা দেখালেন, দারিয়েসের পরিবারের সাথে সম্মানের সাথে ব্যবহার করলেন। ইজিপ্ট জয় করলেন, সেখানে তাকে ফারাও এবং দেবতার পুত্র বলে স্বাগত জানানো হলো। তিনি প্রতিষ্ঠা করলেন আলেকজান্দ্রিয়া, পৃথিবীর অন্যতম সেরা শহর, যেখানে পরে তৈরি হবে বিশ্বের বৃহত্তম গ্রন্থাগার। গাওগামেলার যুদ্ধে ৩৩১ খ্রিস্টপূর্বাব্দে চূড়ান্তভাবে দারিয়েসকে পরাজিত করলেন। পার্সিপলিস, পারস্যের রাজধানী, দখল হল। পারস্য সাম্রাজ্য আলেকজান্ডারের পায়ে। কিন্তু আলেকজান্ডার থামলেন না। সেন্ট্রাল এশিয়া, ব্যাকট্রিয়া, সগডিয়া, এখানেও জয়। তারপর হিন্দুকুশ পেরিয়ে ভারতবর্ষে পাঞ্জাবের ঝিলাম নদীর তীরে রাজা পোরাসের সাথে যুদ্ধ হল ৩২৬ খ্রিস্টপূর্বাব্দে। পোরাস পরাজিত হলেন, কিন্তু সাহসের সাথে লড়াই করেছিলেন। আলেকজান্ডার জিজ্ঞেস করলেন, তোমার সাথে কিভাবে ব্যবহার করা হোক? পোরাস উত্তর দিলেন, যেভাবে একজন রাজার সাথে ব্যবহার করা উচিত। আলেকজান্ডার মুগ্ধ হয়ে তাকে রাজ্য ফিরিয়ে দিলেন। কিন্তু এই মুহূর্তেই আলেকজান্ডারের বাহিনী থেমে গেল। সৈন্যরা ক্লান্ত, হাজার হাজার মাইল যুদ্ধ করেছে। তারা বলল, আর নয়, বাড়ি ফিরতে হবে। আলেকজান্ডার রাজি হলেন, কিন্তু বাড়ি ফেরার পথে ব্যাবিলনে ৩২৩ খ্রিস্টপূর্বাব্দে মাত্র ৩২ বছর বয়সে আলেকজান্ডার মারা গেলেন। জ্বর, সম্ভবত ম্যালেরিয়া বা টাইফয়েড, সম্ভবত বিষ, আজও নিশ্চিত নয়। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় বিজেতা চলে গেলেন। যাওয়ার আগে কাউকে উত্তরাধিকার নির্ধারণ করে যাননি। কাকে উত্তরাধিকার দেবেন, শেষ নিঃশ্বাসে নাকি বলেছিলেন দ্য স্ট্রংগেস্ট, কিন্তু সেটাও সন্দেহজনক। আলেকজান্ডার গিয়েছিলেন, কিন্তু তার সাম্রাজ্য গড়ে তুলেছিলেন এক নতুন পৃথিবী। আলেকজান্ডারের মৃত্যুর পর তার জেনারেলরা, যারা ডায়োডকি বা উত্তরসূরি নামে পরিচিত, তার বিশাল সাম্রাজ্য নিজেদের মধ্যে ভাগ করে নিলেন। টলেমি নিলেন ইজিপ্ট, সেলিউকাস নিলেন পার্সিয়া এবং অধিকাংশ এশিয়া। অ্যান্টিগানাস এবং তার বংশধরেরা নিলেন ম্যাসিডোনিয়া এবং গ্রিস। বছরের পর বছর এনারা একে অপরের সাথে যুদ্ধ করলেন। কিন্তু এই রাজনৈতিক বিভাজন সত্ত্বেও একটি জিনিস ধরে রইল পুরো অঞ্চলকে: গ্রিক সংস্কৃতি। এই যুগকে বলা হয় হেলেনিস্টিক এজ, ৩২৩ থেকে ৩১ খ্রিস্টপূর্বাব্দ। হেলেনিস্টিক শব্দটি এসেছে হেলেন থেকে, যা গ্রিকদের নিজস্ব নাম। এই যুগে গ্রিক ভাষা হয়ে উঠল পুরো পূর্ব ভূমধ্যসাগর ও মধ্যপ্রাচ্যের ভাষা, ঠিক যেমন আজ ইংরেজি বৈশ্বিক ভাষা। মিশর থেকে ভারতবর্ষ পর্যন্ত শিক্ষিত মানুষ গ্রিক বলতেন এবং গ্রিক লিখতেন। আলেকজান্ড্রিয়া মিশরে হয়ে উঠল এই যুগের কেন্দ্র। টলেমেইক রাজারা এখানে তৈরি করলেন লাইব্রেরি অফ আলেকজান্ড্রিয়া, যেখানে সংগ্রহ করা হলো পৃথিবীর সব জ্ঞান। অনুমান করা হয় সেখানে ৫ লক্ষ বা তারও বেশি স্ক্রোল ছিল। এই গ্রন্থাগার ছিল পৃথিবীর প্রথম সত্যিকারের আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র। এখানেই ত্যাজ করেছেন ইউক্লিড, যার এলিমেন্টস আজও জ্যামিতির ভিত্তি; আর্কিমিডিস, যিনি হয়তো প্রাচীন বিশ্বের সেরা গণিতবিদ ও প্রকৌশলী; এরাতস্থেনিস, যিনি খ্রিস্টপূর্ব ২৪০ সালে পৃথিবীর পরিধি গণনা করেছিলেন এবং তার হিসেব আজকের মাপের মাত্র ২ থেকে ৩% ভুল; হিপারকাস, যিনি প্রথম তারার মানচিত্র তৈরি করেন। হেলেনিস্টিক যুগে গ্রিক সংস্কৃতি এবং স্থানীয় সংস্কৃতির মিলন ঘটল। মিশরে গ্রিক দেবতাদের সাথে মিশে গেলেন মিশরীয় দেবতারা। পারস্যে গ্রিক দর্শন মিলিত হল জোরাস্ট্রিয়ান চিন্তার সাথে। বৌদ্ধ শিল্পকলায় দেখা গেল গ্রিক প্রভাব। গান্ধার শিল্পে বুদ্ধের মূর্তিতে আছে গ্রিক স্থাপত্যের ছাপ। এই মিলনের ফলে যা তৈরি হল তা ছিল মানব ইতিহাসের প্রথম সত্যিকারের গ্লোবাল কালচার, এক বৈশ্বিক সংস্কৃতি যেখানে বিভিন্ন সভ্যতার সেরাটা একসাথে মিলেছিল। কিন্তু পশ্চিম থেকে আরেকটি শক্তি ধীরে ধীরে উঠে আসছিল এবং এই শক্তির সামনে হেলেনিস্টিক রাজ্যগুলো এক এক করে মাথা নত করবে। রোম। ইতালির উপদ্বীপের এক ছোট্ট শহর থেকে শুরু হয়েছিল রোমের যাত্রা, কিন্তু প্রজন্মের পর প্রজন্ম ধরে রোম ক্রমশ শক্তিশালী হয়েছে এবং এখন সে ভূমধ্যসাগরকে নিজের হ্রদ বানানোর স্বপ্ন দেখছে। গ্রিসের পতনের প্রক্রিয়া শুরু হয়েছিল ধীরে ধীরে। পেলোপনিশিয়ান ওয়ারের পর থেকেই গ্রিক সিটি স্টেটগুলো কখনও সম্পূর্ণ ঐক্যবদ্ধ হতে পারেনি। ফিলিপ এবং আলেকজান্ডার ক্ষণিকের জন্য ঐক্য এনেছিলেন, কিন্তু আলেকজান্ডারের মৃত্যুর পর আবার বিভেদ। হেলেনিস্টিক রাজ্যগুলো নিজেদের মধ্যে যুদ্ধে ক্লান্ত হয়ে পড়ছিল। রোম এই সুযোগ নিল। ২১৪ থেকে ২০৫ খ্রিস্টপূর্বাব্দে প্রথম ম্যাসিডোনিয়ান ওয়ার, ২০০ থেকে ১৯৬ খ্রিস্টপূর্বাব্দে দ্বিতীয় ম্যাসিডোনিয়ান ওয়ার। এই যুদ্ধে রোমান জেনারেল ফ্লামিনিনাস ম্যাসিডোনিয়াকে পরাজিত করলেন এবং ঘোষণা করলেন গ্রিকরা এখন স্বাধীন। করিন্থের ইস্থমিয়ান গেমসেই ঘোষণা করা হলো। গ্রিকরা উল্লাসে ফেটে পড়ল, কিন্তু তারা বুঝতে পারেনি এই স্বাধীনতা আসলে রোমান নিয়ন্ত্রণ।
171 থেকে 168 খ্রিস্টপূর্বাব্দে তৃতীয় ম্যাসিডোনিয়ান ওয়ার, ম্যাসিডোনিয়া সম্পূর্ণভাবে রোমান প্রদেশ হয়ে গেল। 146 খ্রিস্টাব্দ, একটা ভয়াবহ বছর। করেন্থ, গ্রিসের সবচেয়ে ধনী বাণিজ্যিক শহরগুলোর একটি, রোমান সেনাবাহিনী সম্পূর্ণরূপে ধ্বংস করে দিল। শহর পুড়িয়ে দেওয়া হলো, পুরুষদের হত্যা করা হলো, নারী ও শিশুদের দাস বানানো হলো। এটা ছিল একটি বার্তা, যারা রোমের বিরুদ্ধে যাবে তাদের পরিণতি এই। গ্রিস এখন রোমান প্রদেশ, নাম দেওয়া হলো একেয়া। কিন্তু এখানে একটা আশ্চর্যজনক বিষয় আছে। বিজয়ী রোম বিজিত গ্রিসের কাছে হেরে গেল সাংস্কৃতিকভাবে। রোমান কবি হোরেস লিখেছিলেন, গ্রেচিয়া ক্যাপ্টা ফেরোম ভিক্টোরাম ক্যাপিট, অর্থাৎ বন্দি গ্রিস তার বর্বর বিজয়ীকে বন্দি করে নিল। রোমান শিক্ষিত মানুষরা গ্রিক শিখতেন, রোমান ধনীরা গ্রিক শিক্ষক নিতেন তাদের সন্তানদের জন্য। রোমান মন্দির, মূর্তি, দর্শন, সাহিত্য সবকিছুতে গ্রিক প্রভাব। রোমান দেবতাদের সাথে মিলিয়ে নেওয়া হলো গ্রিক দেবতাদের। জিউস হলো জুপিটার, এরিস হলো মার্স, অ্যাফ্রোডাইট হলো ভিনাস। পরাজিত গ্রিস সংস্কৃতির মাধ্যমে বিজয়ী হল। তাহলে এই পুরো যাত্রার শেষে আমরা কি পেলাম? প্রাচীন গ্রিস মাটিতে মিশে গেছে, পার্থেনন এখন ধ্বংসাবশেষ, অ্যাক্রোপলিসে আর পূজা হয় না, গ্রিক সিটি স্টেটগুলো আর স্বাধীন নয়, আলেকজান্ডারের সাম্রাজ্য কবেই ভেঙে গেছে। কিন্তু গ্রিসের আসল উত্তরাধিকার, সেটা কি কখনো শেষ হয়েছে? গণতন্ত্র। আজকে পৃথিবীর অধিকাংশ দেশ যে রাজনৈতিক ব্যবস্থা অনুসরণ করে তার উৎস অ্যাথেন্সে। ক্লাইস্থিনিস এবং পেরিক্লিসের স্বপ্ন আজ 150টিরও বেশি দেশে বাস্তব। দর্শন। সক্রেটিসের কেন জিজ্ঞেস করার পদ্ধতি আধুনিক বিজ্ঞানের ভিত্তি। প্লেটোর আদর্শবাদ এবং অ্যারিস্টটলের বাস্তববাদ, এই দুটি ধারায় আজও পশ্চিমা দর্শন প্রবাহিত। অ্যারিস্টটলের যুক্তিবিদ্যা ছাড়া আধুনিক গণিত এবং কম্পিউটার বিজ্ঞান কল্পনাও করা যায় না। বিজ্ঞান। হিপোক্রেটিস ছাড়া আধুনিক চিকিৎসা বিজ্ঞান নেই, ইউক্লিড ছাড়া জ্যামিতি নেই, এরাটোস্থেনিস ছাড়া আধুনিক ভূগোল নেই, আর্কিমিডিসের নীতি ছাড়া পদার্থবিজ্ঞান নেই। সাহিত্য ও নাটক, ট্র্যাজেডি এবং কমেডি, এই দুটি শব্দ এসেছে গ্রিক থেকে। সারা পৃথিবীর সাহিত্যে আজও ওইডিপাস, অ্যান্টিগনি, মেডিয়ার ছায়া আছে। শেক্সপিয়ার থেকে শুরু করে আধুনিক হলিউড সিনেমা গ্রিক কাহিনীর পুনর্লিখন করছে বারবার। স্থাপত্য। ডরিক, আয়নিক, করিন্থিয়ান, এই তিনটি গ্রিক স্তম্ভশৈলী আজও পৃথিবীর সরকারি ভবন, ব্যাংক, আদালতে দেখা যায়। ওয়াশিংটন ডিসির পার্থেনন অনুপ্রাণিত ভবনগুলো দেখুন। অলিম্পিক। 1896 সালে আধুনিক অলিম্পিক গেমস শুরু হয়েছে, প্রাচীন গ্রিসের সেই উৎসবকে সম্মান জানিয়ে। ভাষা। ইংলিশ সহ পৃথিবীর অধিকাংশ ইউরোপীয় ভাষায় হাজার হাজার শব্দ এসেছে গ্রিক থেকে। ডেমোক্রেসি, ফিলসফি, বায়োলজি, কেমিস্ট্রি, অ্যানাটমি, ম্যাথমেটিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ড্রামা, কমেডি, ট্র্যাজেডি, মিউজিয়াম, অর্কেস্ট্রা, পলিটিক্স, ইকোনমি, এই সবই গ্রিক শব্দ। এবং ধর্মীয় প্রভাব। নতুন নিয়মের, নিউ টেস্টামেন্টের মূল ভাষা ছিল গ্রিক। হেলেনিস্টিক যুগে যে সাংস্কৃতিক পটভূমি তৈরি হয়েছিল তার মধ্যেই জন্ম ও বিকাশ হয়েছিল প্রাথমিক খ্রিস্ট ধর্মের। গ্রিক দার্শনিক ধারণাগুলো ইসলামী চিন্তার সাথে মিলিত হয়েছিল, যা পরে ইউরোপীয় রেনেসাঁকে প্রভাবিত করেছিল। অর্থাৎ এক সরল রেখায় গ্রিস থেকে আমাদের আজকের পৃথিবী। এবার একটু পিছনে ফিরে তাকাই। হাজার হাজার বছরের এই যাত্রায় আমরা দেখলাম একটি সভ্যতার সম্পূর্ণ জীবন কাহিনী। মাইনোয়ানদের রহস্যময় সভ্যতা থেকে মাইসিনিয়ানদের বীরত্বের কাহিনী, অন্ধকার যুগের নীরব সংগ্রাম থেকে সিটি স্টেটের উজ্জ্বল বিকাশ, গণতন্ত্রের বিপ্লব থেকে পারস্যের বিরুদ্ধে স্বাধীনতার লড়াই, স্বর্ণযুগের অতুলনীয় জ্ঞানচর্চা থেকে আত্মঘাতী পেলিপনেশিয়ান ওয়ার, ম্যাসিডোনিয়ার উত্থান থেকে আলেকজান্ডারের বিশ্বজয়, হেলেনিস্টিক সংস্কৃতির বৈশ্বিক বিস্তার থেকে রোমের সামনে চূড়ান্ত মাথানত। এই সব কিছু মিলে এক মহাকাব্য। কিন্তু এই মহাকাব্য থেকে আমরা কি শিখলাম? প্রথম শিক্ষা, প্রশ্ন করার সাহস। গ্রিকরা শিখিয়েছে যে কোনো কর্তৃত্বকে প্রশ্ন না করা মানে অগ্রগতি থামিয়ে দেওয়া। সক্রেটিস জীবন দিয়েছেন প্রশ্ন করার অধিকারের জন্য। আজকের বিজ্ঞান, আজকের গণতন্ত্র এই সাহসের উত্তরাধিকার। দ্বিতীয় শিক্ষা, বিভেদের মূল্য ভয়ঙ্কর। এথেন্স এবং স্পার্টা মিলে পারস্যকে হারিয়েছিল, কিন্তু পরে একে অপরের সাথে যুদ্ধ করে উভয়ই দুর্বল হয়ে পড়েছিল। পেলিপনেশিয়ান ওয়ার প্রমাণ করেছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব বাইরের শত্রুর চেয়েও বেশি ধ্বংসাত্মক হতে পারে। তৃতীয় শিক্ষা, সংস্কৃতি সবচেয়ে শক্তিশালী অস্ত্র।
রোম গ্রিসকে সামরিকভাবে জয় করেছিল, কিন্তু গ্রিসের সংস্কৃতি রোমকে জয় করে নিয়েছিল। ভাষা, দর্শন, শিল্প এগুলো তরবারির চেয়েও বেশি স্থায়ী। চতুর্থ শিক্ষা, মানুষের অদম্য জিজ্ঞাসা কখনো মরে না। অন্ধকার যুগে লিখন পদ্ধতি হারিয়ে গিয়েছিল, শহর ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু মানুষের মুখে মুখে বেঁচেছিল হোমারের গল্প। জ্ঞান হারায় না, রূপ পরিবর্তন করে। এবং সবচেয়ে বড় শিক্ষা, কোনো সভ্যতাই অজেয় নয়, কিন্তু কোনো সভ্যতার ভালো ধারণাও চিরতরে মরে যায় না। গ্রিস মরেছে, কিন্তু গণতন্ত্র বেঁচে আছে। পার্থেনন ভেঙে গেছে, কিন্তু পাইথাগোরাসের উপপাদ্য আজও সত্য। আলেকজান্ডারের সাম্রাজ্য ছিন্ন ভিন্ন হয়েছে, কিন্তু আলেকজান্ড্রিয়ার লাইব্রেরির স্বপ্ন আজও আমাদের গুগলে বেঁচে আছে। গ্রিস শুধু একটি সভ্যতা নয়, গ্রিস একটি ধারণা। মানুষ যদি সাহসী হয়, কৌতূহলী হয়, একসাথে কাজ করে, তাহলে সে অসাধ্য সাধন করতে পারে। এবং সেই ধারণা, সেই অনুপ্রেরণা আজও আমাদের সাথে আছে। প্রাচীন গ্রিসের প্রতিটি মানুষ যখন এথেন্সের অ্যাগোরাতে বসে তর্ক করতেন, যখন ম্যারাথনের যোদ্ধারা 10 গুণ শক্তিশালী শত্রুর সামনে দাঁড়িয়েছিলেন, যখন একজন দার্শনিক প্রশ্ন জিজ্ঞেস করতে করতে হেমলক পান করলেন, তখন তারা হয়তো জানতেন না যে তারা শুধু তাদের সময়ের জন্য নয়, সমগ্র মানবজাতির ভবিষ্যতের জন্য কাজ করছেন। তারা রেখে গেছেন এক অমর উত্তরাধিকার, এবং সেই উত্তরাধিকার বহন করা, প্রশ্ন করা, স্বাধীনভাবে চিন্তা করা, ন্যায়ের জন্য লড়াই করা, এটাই হলো আজকের আমাদের দায়িত্ব। প্রাচীন গ্রিকরা বলতেন গ্নোথি সেয়াউতন, নিজেকে জানো। হয়তো এটাই ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা। নিজেকে জানো এবং সেই জ্ঞান থেকে তৈরি করো একটি ভালো পৃথিবী। এই ছিল প্রাচীন গ্রিসের গল্প, সভ্যতার দোলনার গল্প, মানুষের সম্ভাবনার গল্প, এবং এই গল্প কখনো শেষ হয় না। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে এক্ষুনি লাইক বাটনে ক্লিক করুন। এই ধরনের ইতিহাসের গভীর গল্প নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চালু রাখুন, যাতে কোনো ভিডিও মিস না হয়। আপনার বন্ধুদের সাথেও এই ভিডিওটি শেয়ার করুন, কারণ ইতিহাস সবারই জানার অধিকার আছে। নিচে কমেন্ট করুন, গ্রিক সভ্যতার কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে। আমরা আপনার মতামত পড়তে চাই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ইতিহাস পড়ুন, প্রশ্ন করুন এবং জ্ঞানের আলো ছড়িয়ে দিন।